আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় শিখব সেটা হলো আয়ন শনাক্তকরণ। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনই অনেক ভয় লাগতো। কিন্তু আমি নিজে যখন শর্ট নোট তৈরি করছিলাম, তারপর থেকে আমি সব পরীক্ষাতে এই নোট থেকেই কমন পাইছি। ইনশাআল্লাহ তোমরাও এখান থেকেই কমন পাবা। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তোমাদের সিলেবাসে যে আয়নগুলো আছে, ৩ টা ঋণাত্মক আয়ন আছে আর প্রায় ১০ টার মতো ধনাত্মক আয়ন শনাক্তকরণ আছে। প্রথমে আমরা ঋণাত্মক আয়ন থেকেই শুরু করব। প্রথমে আমরা শিখব এই ক্লোরাইড আয়ন শনাক্তকরণ। ক্লোরাইড আয়ন শনাক্তকরণ। এটা অনেক ইজি, শুধুমাত্র একটা বিক্রিয়া আছে এখানে। তো কোনো একটা দ্রবণে ক্লোরাইড আয়ন আছে কিনা সেটা বোঝার জন্য আমাদের সেই দ্রবণে সিলভার নাইট্রেট যোগ করতে হবে, AgNO3। তো এই বিক্রিয়ক যোগ করার পরে যদি এই সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়ে তাহলে বুঝতে হবে ওই দ্রবণে ক্লোরাইড আয়ন উপস্থিত। তো এরপরে আমরা যে দুইটা ঋণাত্মক আয়ন শিখব সেগুলো হলো সালফেট এবং নাইট্রেট আয়ন। এই দুটা একই বিক্রিয়ক দিয়ে শনাক্তকরণ করা যায়। এই দুইটা একই বিক্রিয়ক দিয়ে শনাক্তকরণ করা যায়। SO4 2- আর CO3 2-। তো এগুলোর জন্য আমাদের বিক্রিয়া দিতে হয় হচ্ছে বেরিয়াম নাইট্রেটের সাথে। তাহলে এই সালফেট প্লাস বেরিয়াম নাইট্রেট উৎপন্ন হবে হচ্ছে বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ। এটার সাদা অধক্ষেপ। এরপর কার্বনেটের সাথে যদি আমরা বিক্রিয়া দেই CO3 2- বেরিয়াম নাইট্রেট, তাহলে উৎপন্ন হবে হচ্ছে বেরিয়াম কার্বনেট। এটার সাদা অধক্ষেপ। এখন কথা হলো সালফেটের ক্ষেত্রেও সাদা অধক্ষেপ উৎপন্ন হলো, আবার কার্বনেটের ক্ষেত্রেও সাদা অধক্ষেপ উৎপন্ন হলো। তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা সালফেট আর কোনটা কার্বনেট? তো এটা শিওর হওয়ার জন্য আমাদের এই ছেলের সাথে আরেকটা বিক্রিয়া দিতে হবে। সেই বিক্রিয়ার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে দ্রবণে থাকা আয়ন সালফেট না কার্বনেট। তাহলে এখানে যদি আমরা বেরিয়াম সালফেটের সাথে HCl যোগ করি তাহলে কোনো বিক্রিয়াই হবে না। দ্রবণের বর্ণ সাদাই থাকবে। কিন্তু বেরিয়াম কার্বনেটের সাথে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি তাহলে এখানে কার্বন ডাই অক্সাইডের বুদবুদ উৎপন্ন হবে এবং সাদা বর্ণ চলে যাবে। তাহলে আমরা বুঝবো দ্রবণে কার্বনেট আয়ন ছিল। তো এই দুইটা বিক্রিয়ার সাহায্যে আমরা সালফেট এবং কার্বনেট আয়ন শনাক্তকরণ করতে পারি। তো এরপরে আমরা যে বিক্রিয়াগুলো দেখব, একটি বিক্রিয়ক দিয়ে আমরা 6টি আয়ন শনাক্ত করতে পারি। সেই স্পেশাল বিক্রিয়কের নাম হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, NH4OH। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটার সাহায্যে 6টা আয়ন শনাক্তকরণ করা যাবে। তো প্রথমে যে আয়ন আসবে সেটা হচ্ছে copper 2+। এটা কিন্তু শুধু প্লাস না, copper 2+, এটা ভালো করে মনে রাখবা। কপার প্লাসের শনাক্তকরণ কিন্তু তোমাদের সিলেবাসে নাই। তাহলে যদি copper 2+ আয়নের দ্রবণের ভিতরে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে প্রথমে হালকা নীল বর্ণের অধক্ষেপ উৎপন্ন হবে, হালকা নীল। এরপরে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করতেই থাকি তাহলে গাঢ় নীল অধক্ষেপ উৎপন্ন হবে। তো এরপরে আমরা যেটা শনাক্তকরণ করতে পারি সেটা হলো Fe2+, আয়রন 2+, ফেরাস। তো এটা শনাক্তকরণ করার সময় এই দ্রবণে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ যোগ করি তাহলে যে অধক্ষেপ উৎপন্ন হবে সেটার বর্ণ হবে সবুজ।
আর Fe3+ বা ফেরিক আয়ন হলে অধঃক্ষেপের বর্ণ হবে বাদামি। বাদামি। এখন আরো যে তিনটা আমরা শনাক্তকরণ করতে পারি, এই তিনটা একই সঙ্গে লেখা যায়। এটা হলো অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম 3+, জিঙ্ক 2+ এবং ক্যালসিয়াম 2+। তো তিনটার ক্ষেত্রেই অধঃক্ষেপের বর্ণ হয় সাদা, কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সাদার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হলো জেলির ন্যায় সাদা। জেলির ন্যায় সাদা। আর জিঙ্ক 2+ এটার ক্ষেত্রে শুধু সাদা, ক্যালসিয়াম 2+ এটার ক্ষেত্রেও সাদা। এখন কথা হলো অ্যালুমিনিয়াম, জিঙ্ক এবং ক্যালসিয়াম তিনটার ক্ষেত্রেই সাদা অধঃক্ষেপ উৎপন্ন হলো। আমরা তাহলে কিভাবে বুঝবো যে কোনটা অ্যালুমিনিয়াম, কোনটা জিঙ্ক, কোনটা ক্যালসিয়াম? এই জন্য আমাদের দ্রবণে আরেকটা বিক্রিয়ক অ্যাড করতে হবে। সেই বিক্রিয়কটা হলো কি? সেই বিক্রিয়কটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পরে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এই সাদা বর্ণটা চলে যাবে, দ্রবীভূত হয়ে যাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে, এবং সাদা বর্ণও চলে যাবে। জিঙ্ক 2+ এর ক্ষেত্রে সেম কাহিনী, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত হয়ে যাবে এবং সাদা বর্ণ চলে যাবে। কিন্তু ক্যালসিয়ামের ক্ষেত্রে দ্রবীভূত হবে না এবং এই সাদা বর্ণই থাকবে। তো এটার মাধ্যমে আমরা কিন্তু ক্যালসিয়াম আয়ন সহজে শনাক্তকরণ করতে পারি, কিন্তু অ্যালুমিনিয়াম এবং জিঙ্কের ক্ষেত্রে আবার একটা কনফিউশন তৈরি হলো। দুটার ক্ষেত্রেই দ্রবীভূত হয়ে গেল। তাহলে আমাদের কি এখানে আরেকটা বিক্রিয়ক আনতে হবে, সেটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। এটা দেওয়ার পর কি ঘটনা ঘটবে তার উপর ভিত্তি করে আমরা নিশ্চিত হতে পারবো কোনটা অ্যালুমিনিয়াম আর কোনটা জিঙ্ক। তো এই ক্ষেত্রে কি হবে? সাদা অধঃক্ষেপ আবার ফিরে আসবে, কিন্তু এখানে কোনো সাদা অধঃক্ষেপ পড়বে না। পড়বে না। তাহলে এখন দেখো এখানে কি কাহিনী ঘটলো। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা 6টা আয়ন শনাক্তকরণ করতে পারি। প্রথম হচ্ছে কপার 2+, এটার ক্ষেত্রে হালকা নীল অধঃক্ষেপ পড়বে, তারপরে যদি আমরা আরো যোগ করতে থাকি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তাহলে গাঢ় নীল অধঃক্ষেপ পড়বে। Fe2+ এর ক্ষেত্রে সবুজ অধঃক্ষেপ পড়বে, Fe3+ এর ক্ষেত্রে বাদামি অধঃক্ষেপ পড়বে। আর অ্যালুমিনিয়াম, জিঙ্ক এবং ক্যালসিয়াম আয়নের ক্ষেত্রে তিনটারই সাদা অধঃক্ষেপ পড়বে, কিন্তু এখানে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে শুধু জেলির ন্যায় সাদা অধঃক্ষেপ পড়বে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জেলির ন্যায় সাদা অধঃক্ষেপ, এটা পরীক্ষাতে আসে যে কোন আয়নের ক্ষেত্রে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে জেলির ন্যায় সাদা অধঃক্ষেপ পড়ে। তো এখন তিনটারই যেহেতু সাদা অধঃক্ষেপ আসলো, তো আমরা কিভাবে বুঝবো যে কোনটা অ্যালুমিনিয়াম, কোনটা জিঙ্ক, কোনটা ক্যালসিয়াম? তো এই জন্য আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড কে আবার ওই দ্রবণের ভিতরে অ্যাড করব। তো তখন অ্যালুমিনিয়াম এবং জিঙ্কের ক্ষেত্রে আবার এই সাদা বর্ণ চলে যাবে, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে দ্রবীভূত হবে। কিন্তু ক্যালসিয়ামের ক্ষেত্রে সাদা বর্ণ চলে যাবে না, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড ওই দ্রবণে দ্রবীভূত হবে না। তো এখান থেকে আমরা বুঝতে পারবো যে ওটা ক্যালসিয়াম ছিল। কিন্তু অ্যালুমিনিয়াম এবং জিঙ্কের ক্ষেত্রে আবার কনফিউশন তৈরি হবে যে দুটার ক্ষেত্রে দ্রবীভূত হলো, আমরা কিভাবে বুঝবো কোনটা অ্যালুমিনিয়াম কোনটা জিঙ্ক? তো এই জন্য আমরা আবার অ্যামোনিয়াম ক্লোরাইড এই যৌগটি আমরা দ্রবণে যোগ করব। তখন যদি সাদা অধঃক্ষেপ আবার ফিরে আসে তাহলে বুঝবো যে অ্যালুমিনিয়াম আয়ন, আর যদি কোনো সাদা অধঃক্ষেপ আর না পড়ে তাহলে বুঝবো সেটা ছিল জিঙ্ক আয়ন। এইভাবে আমরা 6টা আয়ন শনাক্তকরণ করতে পারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই একটা মাত্র বিক্রিয়কের সাহায্যেই। এইবার আমরা দেখবো এমন একটা বিক্রিয়ক যার সাথে আমরা 4টা আয়ন শনাক্তকরণ করতে পারি, সেটা হলো পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটার সংকেত কি? এটা একটা জটিল যৌগ আসলে, K4
এফিসিএন। জটিল যৌগ নিয়ে বিস্তারিত পড়াশোনা তোমরা শিখতে পারবা মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং মৌলের পর্যাবৃত্ত ধর্ম ওই অধ্যায়ে। তো সেখানে গিয়ে ওটা যদি কোনো ভিডিও বানাই তাহলে তোমরা সেটা তখন শিখতে পারবে। আপাতত এভাবে মনে রাখো। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, যদি এই বিক্রিয়ক যদি আমরা বিভিন্ন আয়নের ক্ষেত্রে যোগ করি তাহলে কি হয় দেখো। প্রথমে আমরা যোগ করব কপার 2+। তো কপার 2+ এর ক্ষেত্রে যখন সেই দ্রবণের ভিতরে যখন পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ আমরা যোগ করব তখন যে পদক্ষেপ উৎপন্ন হবে সেটার বর্ণ হবে লালচে বাদামি। লালচে বাদামি। এটার সংকেত হচ্ছে Cu2Fe(CN6). এরপরে যদি Fe2+ হয় তো সেটার ক্ষেত্রে কি হবে, সেটার ক্ষেত্রে গাঢ় নীল পদক্ষেপ উৎপন্ন হবে, গাঢ় নীল। আর Fe3+ এর ক্ষেত্রে উৎপন্ন হবে বাদামি পদক্ষেপ এবং জিঙ্ক 2+ এর ক্ষেত্রে উৎপন্ন হবে সাদা পদক্ষেপ। পদক্ষেপের বর্ণ থেকে আমরা আসলে বুঝতে পারবো কোনটা কোন আয়ন ছিল। তো এটা কিন্তু ভালো করে মনে রাখবা যে পটাশিয়াম ফেরোসায়ানাইডের ক্ষেত্রে এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে এই জটিল যৌগগুলোর অবস্থান্তর মৌলগুলোর বর্ণ কিন্তু একই রকম না। এখানে যে কপার আয়রন 2+, আয়রন 3+, এগুলোর বর্ণ কিন্তু কি চেঞ্জ হবে। পটাশিয়াম ফেরোসায়ানাইড হলে একরকম বর্ণ হবে, আর ওখানে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আর এক রকম বর্ণ ছিল। তো এইভাবে আমরা এই 4টা মনে রাখতে পারবো। এরপর আর মাত্র 5টা রিঅ্যাকশন আছে, তাহলে আয়ন শনাক্তকরণ শেষ। তো সেটা শেখার আগে তোমাদের যেটা দেখতে হবে সেটা হলো নেসলার বিকারক। নেসলার বিকারকটা আসলে কি, অথবা নেসলার দ্রবণ। আচ্ছা সেটা দেখা যাক। এটা হলো নেসলার দ্রবণ। তো এটা হলো আসলে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যুক্ত থাকবে পটাশিয়াম টেট্রাহাইড্রো মার্কিউরেট K2HgI4। তো এই পুরোটা এই দুইটি যৌগের মিশ্রণকে বলা হয় নেসলার দ্রবণ। তো এই নেসলার দ্রবণ দিয়ে যে যৌগ শনাক্তকরণ করা হয় সেটা হচ্ছে তোমার অ্যামোনিয়াম আয়ন। তো NH4+, এই অ্যামোনিয়াম আয়নের কোন দ্রবণের মধ্যে যদি অ্যামোনিয়াম আয়ন থাকে সেটার সাথে যদি আমরা নেসলার দ্রবণ দিই, নেসলার দ্রবণ, তাহলে যে পদক্ষেপ উৎপন্ন হবে তার বর্ণ হবে বাদামি। কোন দ্রবণে যদি আমরা নেসলার দ্রবণ যোগ করার পর বাদামি পদক্ষেপ উৎপন্ন হয় তাহলে আমরা বুঝবো ওই দ্রবণে অ্যামোনিয়াম আয়ন উপস্থিত ছিল। এখন আমরা আরো এক্সট্রা কয়েকটা বিক্রিয়া দেখবো তাহলে শেষ। এটা হলো যে অ্যামোনিয়াম থায়োসায়ানেট। অ্যামোনিয়াম থায়োসায়ানেট। এখানে কিন্তু বানানগুলো ভালো করে খেয়াল রাখবা। এখানে কিন্তু অ্যামোনিয়াম থায়োসায়ানেট, কিন্তু পটাশিয়াম ওখানে কিন্তু কি ছিল, পটাশিয়াম ফেরোসায়ানাইড, ওখানে কিন্তু ড ছিল, এখানে ট। এটা সংকেত কি হবে, এটা সংকেত হলো NH4CN(S). তো এটার ক্ষেত্রে কি হবে, এটা দিয়ে আমরা দুইটা আয়ন শনাক্তকরণ করি, সেটা হচ্ছে তোমার Fe2+। Fe2+ এর ক্ষেত্রে কি হবে, Fe2+ এর ক্ষেত্রে কোনো রিঅ্যাকশন হবে না, নো রিঅ্যাকশন। আর Fe3+ হলে তাহলে কি হবে, Fe3+ হলে উৎপন্ন হবে রক্তলাল পদক্ষেপ। রক্তলাল পদক্ষেপ। তো এই পদক্ষেপের আরেকটা নাম আছে, সেটা হলো বা সূর্যাস্তের ন্যায় লাল পদক্ষেপ। সূর্যাস্তের ন্যায়
লাল পদক্ষেপ। এখানে জাস্ট মনে রাখার বিষয়ই হলো কোন বিক্রিয়ক দিচ্ছি আর কোন কোন বর্ণ উৎপন্ন হচ্ছে কোন কোন মৌলের আয়নের ক্ষেত্রে, তাহলে জিনিসটা সহজ হয়ে যায়। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণের আরেকটা রিঅ্যাকশন, সেটা হলো যে অ্যামোনিয়াম অক্সালেট। ক্যালসিয়াম 2 প্লাস আয়নের সাথে যদি আমরা NH4 2 C2O4 এটা যুক্ত করি, অ্যামোনিয়াম অক্সালেট যদি যোগ করি তাহলে উৎপন্ন অধক্ষেপ হবে সাদা বর্ণের। যদি সাদা বর্ণ অধক্ষেপ হয় তাহলে আমরা ক্যালসিয়াম বুঝবো সেই দ্রবণে আছে ক্যালসিয়াম আয়ন। এটার নাম হচ্ছে তোমার অ্যামোনিয়াম অক্সালেট। নামগুলো লিখে দিচ্ছি কারণ এই নামগুলো অনেক সময় মনে থাকে না, এই জন্য লিখে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে। তো এবারে আমরা লাস্ট যেটা যেটা শিখবো সেটা হলো সোডিয়াম আয়ন শনাক্তকরণ। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সোডিয়াম আয়ন শনাক্তকরণ। সেটা সোডিয়াম আয়ন শনাক্তকরণের জন্য আমাদের যে বিক্রিয়ক যোগ করতে হয় সেটা হলো পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট K2H2Hb2O7। এটা যোগ করলে অধক্ষেপের বর্ণ হয় সাদা। যদি সাদা অধক্ষেপ আসে তাহলে বুঝবো আমরা দ্রবণে সোডিয়াম আছে। তো এখানে উৎপন্ন হয় আসলে পটাশিয়ামের জায়গায় শুধু সোডিয়াম হবে Na2H2Hb2O7। এই নোটে আমি যেগুলো শব্দ দেখছি সব শব্দগুলোই ইম্পর্টেন্ট, সবগুলোই ইম্পর্টেন্ট, একটা বাদ দেওয়া যাবে না। তো এই যৌগের নামটা তাহলে কি? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। অ্যান্টিমোনেট পাইরো অ্যান্টিমোনেট। এখানে কিন্তু এই যে এইচবি এটার নামই হচ্ছে অ্যান্টিমনি, ওখান থেকে অ্যান্টিমোনেট। তো এখানে কিন্তু আমি কোনো ডিটেলস দেখালাম না, শুধু এমসিকিউ এর জন্য। এটা হলে ইনশাআল্লাহ তোমাদের বোর্ড যে কোনো ভার্সিটির অ্যাডমিশন, মেডিকেল বলো যে কোনো অ্যাডমিশনের এমসিকিউ কভার হয়ে যাবে। তো এখন যেটা নোট লিখে দেব এই নোটটা অনেক গুরুত্বপূর্ণ। আসলে এই নোট দিয়ে অনেকগুলা কালার মনে রাখা যায়, সে এটা ভালো করে মনে রাখবা। এই নোটটা অনেক সুন্দর একটা নোট। এই নোট অনুযায়ী হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র অবস্থান্তর অবস্থান্তর মৌলের ক্ষেত্রেই রঙিন পদক্ষেপ উৎপন্ন হবে। রঙিন পদক্ষেপ উৎপন্ন হবে। বাকি ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে পদক্ষেপের বর্ণ হবে সাদা। তো এখন চলো এটা মিলাই দেখি এই কথার সাথে কতটুকু মিল আছে। প্রথমে আমরা লিখছিলাম কোন বিক্রিয়া বলো? প্রথমে আমরা লিখছিলাম এই যে দেখো ক্লোরাইড আয়ন শনাক্তকরণ। তো এখানে কি ক্লোরাইড, এটা অবশ্যই কি অবস্থান্তর ধাতু নয়, তার মানে এটার পদক্ষেপ কি হবে? সাদা। এখানে সালফেট কার্বনেট এগুলো কি অবস্থান্তর নয়, এই জন্য দেখো পদক্ষেপের বর্ণ কি দুইটার ক্ষেত্রে আসছে সাদা। এরপরে এই যে এখানে কপার, আয়রন 2 প্লাস, আয়রন 3 প্লাস এগুলো কি সবগুলোই অবস্থান্তর মৌল, এই জন্য পদক্ষেপের বর্ণ দেখো রঙিন রঙিন পদক্ষেপ আসছে, এক একটার এক এক বর্ণ। কিন্তু এখানে আবার অ্যালুমিনিয়াম, জিঙ্ক এবং ক্যালসিয়াম এগুলো কোনোটাই অবস্থান্তর মৌল না, এই জন্য পদক্ষেপের বর্ণ দেখো, পদক্ষেপের বর্ণ সাদা সাদা সাদা। এরপরে এই যেখানে কপার, আয়রন 2 প্লাস, 3 প্লাস এগুলো অবস্থান্তর, এই জন্য কি রঙিন পদক্ষেপ। আর জিঙ্ক 2 প্লাস এটা যেহেতু অবস্থান্তর নয়, জিঙ্ক আর স্ক্যান্ডিয়াম কিন্তু অবস্থান্তর মৌল নয়, এগুলো শুধুমাত্র ডিপ্লক মৌল কিন্তু অবস্থান্তর নয়। তাহলে এটার বর্ণ পদক্ষেপের বর্ণ কি হবে? সাদা। এরপরে এই যে নেক্সট দ্রবণের ক্ষেত্রেও এটা ব্যতিক্রম, এটা হচ্ছে ব্যতিক্রম। এটা কিন্তু দেখো
অবস্থান্তর মৌল একটাও নয়, কিন্তু এখানে কিন্তু অধক্ষেপের বর্ণ বাদামি, শুধু এই একটাই ব্যতিক্রম। এরপরে আয়রন 2+, এটা তো রিয়াকশনই করে না, 3+ রিয়াকশন করে আর কি, রঙিন অধক্ষেপ। তো এটা হলে কিন্তু যেগুলো সাদা সবগুলো কিন্তু, এই যে ক্যালসিয়াম, এখানে দেখো এই যে এটা হলো কিন্তু সবগুলোই মনে রাখতে পারবা, যেগুলোই অবস্থান্তর মৌল নয় সেগুলো সবই সাদা। এখানে ক্যালসিয়াম 2+ আয়ন, এখানে কি অধক্ষেপের বর্ণ সাদা। তো মেইন কথা হলো শুধু অ্যামোনিয়াম আয়ন বাদ দিয়ে, এই যে এখানে সোডিয়াম আয়ন, এখানে অধক্ষেপের বর্ণ কি সাদা। তো মেইন কথা যেটা হলো যে যেটাই অবস্থান্তর মৌল হবে না, চোখ বন্ধ করে সেটারই অধক্ষেপের বর্ণ কি হবে সাদা। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে NH4+ বা অ্যামোনিয়াম আয়ন, এটার ক্ষেত্রে নিচলা দ্রবণ যোগ করলে অধক্ষেপের বর্ণ হয় বাদামি। আর অন্যান্য ক্ষেত্রে অবস্থান্তর মৌল যেগুলো সেগুলো তো অবশ্যই তো রঙিন হবে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। প্লাস বিক্রিয়কের কোনটার ক্ষেত্রে কোন বিক্রিয়ক যোগ করলা এটা একটু মনে রাখতে হবে, তাহলেই হবে। আজকে এই পর্যন্তই, এরপরে ইনশাল্লাহ অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।